আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনয়নের ভার প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছে স্থায়ী কমিটি, জানালেন মির্জা ফখরুল। বিশেষ অধিবেশন ডাকতে হলে স্পিকারের সাথে পরামর্শ, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতের রাষ্ট্রদূতের সাথে মার্কিন দূতের বৈঠককে অপ্রত্যাশিত বললেন ডাক্তার শফিকুর। প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে দেশকে পেছনের দিকে নিয়ে যাচ্ছে কিছু মানুষ, অভিযোগ জামায়াতের। 24-এর 33-এ জুলাইয়ে শেখ হাসিনার পতনের এক দফা দাবিতে উত্তাল হয়ে ওঠে সারা দেশ। লাখো মানুষের দ্রোহ যাত্রায় কাঁপন ধরেছিল স্বৈরাচারের মসনদে। এবং ইরানের হুঁশিয়ারি আর মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় তেহরানের উপর হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের, দ্রুত একটি সমঝোতার আহ্বান। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে পুরো সংবাদ। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনয়নের ভার বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর ন্যস্ত করেছে দলটির স্থায়ী কমিটি। শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়। তৌহিদুর রহমান নিশানের রিপোর্ট। শনিবার রাতে গুলশানে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে বসে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠকে অংশ নেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা। এই বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন সিনিয়র নেতারা। বৈঠক শেষে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, রাষ্ট্রপতি মনোনয়নের জন্য দায়িত্ব তুলে দেওয়া হয়েছে সরকার প্রধানের উপর। সবশেষে আলোচনা হয়েছে, যেটা আপনারা সবচেয়ে বেশি শুনতে চান, রাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কে। আমাদের দলের পক্ষ থেকে আমাদের রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী নির্বাচন, কবে নির্বাচন হবে, সব দায়িত্ব আমাদের দলের চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপরে ন্যস্ত করা হয়েছে। পরে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, তফসিল ঘোষণার পর একক প্রার্থী থাকলে সংসদের বিশেষ অধিবেশন ডেকে রাষ্ট্রপতি নির্বাচন করা যেতে পারে। নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলে মনোনয়নপত্র বিক্রি হবে, জমা হবে, যাচাই বাছাই হবে। বাছাইয়ের পরে যদি সিঙ্গেল প্রার্থী হয় সেই ক্ষেত্রে আর নির্বাচন করতে হয় না। যদি একাধিক প্রার্থী হয় তাহলে জাতীয় সংসদের জন্য একটা বিশেষ অধিবেশন আহ্বান করার নিয়ম আছে। বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন, চলমান রাজনৈতিক পরিস্থিতি ও দলের সাংগঠনিক বিষয় নিয়েও আলোচনা করা হয়। এতে আগামী দিনের রাজনৈতিক কর্মপন্থা নিয়ে মতবিনিময় করেন স্থায়ী কমিটির সদস্যরা। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশে এসে মার্কিন বিশেষ দূতের ভারতের রাষ্ট্রদূতের সাথে বৈঠক অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সিলেটের সাংবাদিকদের প্রশ্নে এমন কথা বলেন তিনি। এদিকে রাজধানীর মহাখালী ও বায়তুল মোকাররমের উত্তর গেইটে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও গণমিছিল করেছে দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ। খায়রুল ইসলামের রিপোর্ট। গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যাকারীদের বিচারের দাবিতে জামায়াত ইসলামী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজন করে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল, যেখানে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নেতারা। বক্তারা বলেন, বর্তমান সংবিধানের কর্তৃত্ববাদী কাঠামো বহাল রেখে ছোটখাটো সংশোধনে প্রকৃত সংস্কার সম্ভব নয়, বরং এতে করে পুরনো ব্যবস্থাকেই টিকিয়ে রাখতে চাইছে বিএনপি। 70% জনগণের ভোট যারা মানে না, যারা বাস্তবায়ন করে না, এদেরকে কি গণতান্ত্রিক দলের সংজ্ঞায় রাখা যাবে? বৈঠক ডাকুন, 84টি সংস্কার সম্পন্ন করুন, সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করুন, তা না হলে 70% লোকের কাছে রাজপথে তার ফয়সালা হবে। এদিকে সিলেটের স্থানীয় একটি দৈনিক পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীতে জামায়াতের আমির বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বিষয় আলোচনা দেশের সরকার ও বিরোধী দলের সাথে হওয়া উচিত, বিদেশি কোনো দেশের সাথে আলোচনা কাম্য না। এটা যদি মেয়ার কোনো সৌজন্য মোলাকাত হয় সেটা ভিন্ন কথা, কিন্তু যদি দুই দেশের কোনো বিষয় হয়ে থাকে সেটা সরকারের সাথেই হওয়া উচিত, বিরোধী দলের সাথে হওয়া উচিত, পার্টিকুলার কোনো দেশের কোনো কূটনীতিবিদের সাথে
এটা আমাদের কাম্য না। নির্বাচন কমিশনে দলীয় লোক বসানো হয়েছে উল্লেখ করে ডাক্তার শফিকুর রহমান বলেন, স্থানীয় সরকার নির্বাচনের আগে সরকারের কিছু প্রক্রিয়া নিয়ে বিরোধী দল উদ্বিগ্ন। নলেজে নিয়ে কোনো কিছু করে সেটা ভিন্ন। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এবার রক্তাক্ত জুলাই নিয়ে আমাদের বিশেষ আয়োজন। ৩৩ জুলাই শেখ হাসিনার পতনের এক দফা দাবিতে উত্তাল সারা দেশ। সরকারের নানা ষড়যন্ত্র দমন পীড়নের তোয়াক্কা না করেই আন্দোলনে সামিল হয় সর্বস্তরের মানুষ। এদিকে ডিবি হেফাজত থেকে মুক্ত হয়ে সমন্বয়করা জানান, তাদের চাপ দিয়ে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি দিতে বাধ্য করা হয়েছে। এ সময় অসহযোগ আন্দোলনের ঘোষণা দেন তারা। জাতীয় প্রেস ক্লাব থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত লাখো মানুষের দ্রোহযাত্রা সেদিন কাঁপন ধরিয়ে দিয়েছিল স্বৈরাচারের মসনদে। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। গণভবনের দরজা খোলা, যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। রাজপথে রক্তস্রোত বইয়ে ক্ষমতায় টিকে থাকতে মরিয়া সরকার যখন আলোচনায় বসার আহ্বান জানায়, অসংখ্য জুলাই শহীদের রক্তের সাথে বেইমানি না করে শেখ হাসিনার পতনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে ছাত্র জনতা। গণমানুষের মুক্তির আন্দোলনে সামিল হতে পথে নেমে আসে লাখ লাখ জনতা। ৩৩ জুলাই অর্থাৎ ২রা আগস্ট মুক্ত হয়ে ৬ সমন্বয়ক জানান, ডিবি অফিসে তাদেরকে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি দিতে চাপ দেয়া হয়েছিল। শিক্ষার্থীদের দমন পীড়নের জন্য শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে মনোনিবেশ না করে তাদের উপর হামলা করেছে। জুমার নামাজের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল হয় ২৮ জেলায়। সহিংসতায় নিহতদের বিচারের দাবিতে জাতীয় প্রেস ক্লাব থেকে শহীদ মিনার পর্যন্ত শিল্পী সমাজের দ্রোহযাত্রায় যোগ দেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সুশীল সমাজের প্রতিনিধিরা। এ সময় ৪ আগস্ট থেকে দেশ জুড়ে অসহযোগ আন্দোলনের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিকে ফেসবুক আবারও ৭ ঘন্টার জন্য বন্ধ করে দেয় সরকার। ৩৬ জুলাই বা ৫ই আগস্ট কেবল একটি সংখ্যা নয়, দ্রোহের আগুনে জ্বলে ওঠা মুক্তিকামী জনতার সম্মিলিত প্রতিরোধ আর হাজারো শহীদের আত্মত্যাগের ইতিহাস। আপোষহীনতা আর সাহসিকতার সেই গল্প বুকের রক্ত দিয়ে লিখেছিলেন জুলাই যোদ্ধারা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের পাল্টা হামলার হুঁশিয়ারি আর মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেই সুর নরম করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের উপর পরিকল্পিত হামলা আপাতত স্থগিতের ঘোষণা দিয়ে দ্রুত একটি সমঝোতার আহ্বান জানিয়েছেন তিনি। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দাবি, মার্কিন হামলার জেরেই আলোচনায় বসতে চাইছে ইরান। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা হবে, আর এই লক্ষ্যে রোববার ব্যাপক হামলার প্রস্তুতি নিয়েছিল পেন্টাগন। তবে হঠাৎই নাটকীয় মোড়ে ৩৬০ ডিগ্রি ঘুরে গেল ওয়াশিংটন। ট্রাম্পের এমন হুমকির পর ইরান জানায়, হামলা চালানো হলে পুরো অঞ্চলকে অন্ধকার যুগে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। একই সাথে হরমুজের সাথে সাথে অন্যান্য সমুদ্রপথ বন্ধ এবং যুদ্ধ মধ্যপ্রাচ্য থেকে বাইরেও ছড়িয়ে পড়ার হুঁশিয়ারি দেয়া হয়। এরপরে সামরিক পদক্ষেপ স্থগিতের ঘোষণা দেন ট্রাম্প। দাবি করেন, ইরান ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ অভিযান বন্ধে অনুরোধ জানিয়েছে। সম্ভাব্য একটি চুক্তির মৌলিক কাঠামোতে সমঝোতা হয়েছে বলেও দাবি করেন তিনি। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, ট্রাম্পের চাপে তেহরান আলোচনায় আগ্রহ দেখাচ্ছে। তবে এমন কোনো সমঝোতার কথা স্বীকার করেনি ইরান। ফলে মার্কিনীদের এসব একতরফা দাবি প্রশ্নবিদ্ধ বলে মনে করছেন বিশ্লেষকরা। জাহিদুল আলম, এটিএন বাংলা। গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, মধ্য গাজার দেইর আল বালা শহরে একটি বাড়িতে হামলায় অন্তত ২ জন নিহত ও কয়েকজন আহত হন। এছাড়া উত্তর গাজা সিটির একটি অ্যাপার্টমেন্টে হামলায় আরও ৩ জন নিহত হয়েছেন।
গাজা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে 15 দফা রোডম্যাপ প্রকাশের 2 দিন পরেই রোববার এসব হামলার ঘটনা ঘটল। হামাস নিরস্ত্রীকরণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিস বাস্তবায়নের পথে থাকলেও তেল আবিব এ উদ্যোগকে অগ্রহণযোগ্য দাবি করে হামাসকে লক্ষ্য করে অভিযান অব্যাহত থাকার কথা জানায়। দেশের বিশাল মানব সম্পদকে দক্ষ জনশক্তিতে রূপান্তরে প্রধানমন্ত্রী কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। বলেন, প্রচলিত শিক্ষা ব্যবস্থার পাশাপাশি প্রযুক্তি নির্ভর শিক্ষার বিকল্প নেই। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আরও বলেন, শুধু প্রচলিত শিক্ষা ব্যবস্থায় নির্ভর করে দেশের বিশাল মানব সম্পদকে কাজে লাগানো সম্ভব নয়। তাই কারিগরি শিক্ষার সুযোগ সম্প্রসারণে দেশে নতুন করে 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে। জানান, প্রধানমন্ত্রীর চীন সফরে বাংলাদেশের কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়নে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। Pioneer of the technical education, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে এমন একটি মডেলে রূপান্তরিত করব, সেটা চায়না বাংলাদেশ এই পলিটিক্সের জয়েন্ট কোলাবোরেশনে আমরা একটা এক্সেপশনাল টেকনিক্যাল এডুকেশনে সেন্টার অফ এক্সিলেন্স বানানোর প্ল্যান আমাদের রয়েছে। আমরা যে প্রধানমন্ত্রীকে পেয়েছি, ইতিমধ্যেই তিনি বাজেট বাড়িয়েছেন এবং আমাকে আলাদা নির্দেশ দিয়েছেন যে অন্য জায়গা থেকে বাজেট কেটে হলো টেকনিক্যাল এডুকেশনকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে। বগুড়ার যমুনা নদীতে সারিয়াকান্দি ও ধুনট উপজেলায় 2টি অভ্যন্তরীণ নৌবন্দরের ঘোষণায় উন্মোচিত হয়েছে সম্ভাবনার নতুন দিগন্ত। সরকারি গেজেট প্রকাশের পর থেকেই জেলাতে দেখা দিয়েছে উৎসবমুখর পরিবেশ। নৌবন্দর দুটি চালু হলে ব্যবসা বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন ও যোগাযোগ ব্যবস্থায় ঘটবে যুগান্তকারী পরিবর্তন, যা উত্তরাঞ্চলের অর্থনীতিতে যোগ করবে নতুন গতি। বগুড়া থেকে আজিজুল হাকিম রুমনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুদ রানা। বগুড়ার সারিয়াকান্দি ও ধুনট উপজেলা হাজারো মানুষের যোগাযোগের একমাত্র পথ যমুনা নদী। সেতু বা ফেরি না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার হতে হচ্ছে তাদের। প্রতি বছরই নৌকা ডুবিতে প্রাণহানিও ঘটছে। উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সম্প্রতি 2 উপজেলায় 2টি অভ্যন্তরীণ নৌবন্দর ঘোষণায় গেজেট প্রকাশের পর যমুনা পারে মানুষের মাঝে বইছে আনন্দের বন্যা। কারণ এই 2টি উপজেলা ভাগ্যই বদলাবে না, বরং পুরো উত্তরবঙ্গের অর্থনীতিকে ঢাকার সাথে সরাসরি যুক্ত করবে। ফসল ফলাই ঠিকই, কিন্তু আমরা সময় মতো পার করতে পারি না, এই জন্য আমাদের ফসলের দাম পাই না। তার রহমানকে অবগত করতে এলাকাবাসীর থেকে আমরা যেন এটা থেকে আমরা সুফল পাই। নৌবন্দর 2টি চালু হলে এই অঞ্চলের প্রধান চালিকা শক্তি কৃষি অর্থনীতিতে গতি আসবে বলছেন ব্যবসায়ী নেতারা। এখানে নৌবন্দর হলে জাহাজ দিয়ে যখন পার হবে, তখন অবশ্যই এখান থেকে ব্যবসা প্রতিষ্ঠান যারা করবে তারা লাভবান হবে, ব্যবসা বাণিজ্য ভালো হবে, এলাকার লোক সবাই ব্যবসার সাথে জড়িত থাকতে পারবে, ব্যবসায় উন্নতি করতে পারবে। শুধু স্থানীয় যোগাযোগই নয়, এই অভ্যন্তরীণ নৌবন্দরটির মাধ্যমে স্বল্প সময়ে যেমন গন্তব্যে পৌঁছানো যাবে, তেমনি কমে আসবে পণ্য পরিবহনের খরচও। নৌবন্দর হইলে আমরা বাংলাদেশের যে নৌ পরিবহন আছে, দ্যাট মিনস চিটাগাং খুলনাতে যে ইন্টারন্যাশনাল যে জাহাজগুলো চলে, এই জাহাজের সঙ্গে আমাদের কানেক্টিভিটি বাড়বে। গ্যাস আছে বা আমাদের বিদেশিদের বিনিয়োগ আকৃষ্ট করার জন্য সর্বক্ষেত্রে এখানে সুযোগ তৈরি করা যাবে। দ্রুত সময়ের মধ্যে এই বন্দরে অবকাঠামো ও আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে উত্তরবঙ্গে এই জনপদ অর্থনৈতিক হাবে পরিণত হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। শেষ হলো 3 দিন ব্যাপী জাতীয় হজ ও উমরা ফেয়ার 2026। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই মেলায় দেশের বিভিন্ন হজ ও উমরা এজেন্সি, এয়ারলাইন্স ও ব্যাংক তাদের নানা কর্মকাণ্ড ও সুযোগ সুবিধা তুলে ধরে। এই মেলা হাজিদের সঙ্গে এজেন্সি সহ বিভিন্ন সেবাধর্মী প্রতিষ্ঠানের সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করেছে বলে জানান হাব নেতারা। বলেন, কোনো তৃতীয় পক্ষ ছাড়াই সরাসরি এজেন্সির সঙ্গে কথা বলে পছন্দমতো প্যাকেজ বেছে নিতে পেরেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। মেলার সমাপনীতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেন, দেশের হজ যাত্রীদের জন্য যৌক্তিক খরচে ও হয়রানিমুক্ত পরিবেশে হজ প্যাকেজ নিশ্চিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এবার হজ ও উমরা মেলায় স্টল ছিল 154টি।
শিশুদের গাছের প্রতি ভালোবাসায় উৎসাহিত করতে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে রাজশাহী শিশু একাডেমি। রাজশাহী সিটি কর্পোরেশনের সহযোগিতায় এই উদ্যোগে ছিল আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। এ সময় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিতে সবাইকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান। এতে রাজশাহী শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মঞ্জুরুল কাদির, রাজশাহী শিশু একাডেমির সদস্য সাংবাদিক সুজাউদ্দিন ছোটন উপস্থিত ছিলেন। এবার খেলার খবর। অ্যাটলেটিকো মাদ্রিদকে 2-1 গোলে হারিয়ে প্রাক মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে আয়োজিত স্ন্যাপড্রাগন ট্রফি জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সুইডেনের স্টকহোমের স্ট্রবেরি এরেনায় জোড়া গোল করে দলকে জয় পাইয়ে দেন ব্রায়ান এমবিউমো। ফলে টানা তৃতীয়বারের মতো ট্রফিটি নিজেদের করে নেয় ইংলিশ ক্লাবটি। খেলার ৪র্থ মিনিটে কর্নার থেকে পাওয়া বলে দুর্দান্ত শটে গোল করে অ্যাটলেটিকোকে এগিয়ে দেন অর্তিজ। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে ম্যানচেস্টার ইউনাইটেড। ৫৩ মিনিটে স্পট কিক থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান ব্রায়ান এমবিউমো। এরপর ৭৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে রেড ডেভিলদের জয় নিশ্চিত করেন এমবিউমো। এই প্রাক মৌসুম টুর্নামেন্টের আগেও ২০২৩-২৪ সালে চ্যাম্পিয়ন হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। গ্লোবাল ফুটবল র্যাঙ্কিংয়ে বিশ্বের সেরা লিগের তালিকায় শীর্ষ 10-এ উঠে এসেছে লিওনেল মেসিদের মেজর লিগ সকার MLS। অন্যদিকে ৩০-এর বাইরে চলে গেছে সৌদি প্রো লিগ। ফিফা বিশ্বকাপ শেষে আপাতত নতুন মৌসুম শুরুর অপেক্ষায় SPL। আগামী ১৩ই অগস্ট শুরু হবে ২০২৬-২৭ মৌসুমের খেলা। ওদিকে বিশ্বকাপের বিরতির পর এরই মধ্যে মাঠে গড়িয়েছে MLS-এর অসমাপ্ত মৌসুমের খেলা। এর মাঝে বিশ্বের ফুটবল লিগগুলোর র্যাঙ্কিং প্রকাশ করেছে গ্লোবাল ফুটবল র্যাঙ্কিং ওয়েবসাইট, যেখানে ৭৯.৩ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে অবস্থান করছে মেজর লিগ সকার MLS। ৭৫.১ পয়েন্ট নিয়ে ৩৬ নম্বরে আছে সৌদি প্রো লিগ। বরাবরের মতো শীর্ষস্থান ধরে রেখেছে ইংলিশ প্রিমিয়ার লিগ। স্প্যানিশ লা লিগাকে টপকে 2-এ উঠে এসেছে ইতালিয়ান সিরিয়া। এছাড়া সেরা 5-এ আছে ফ্রান্সের লিগ 1 ও জার্মানির বুন্দেসলিগা। মেজর লিগ সকারে ইন্টার মায়ামি ও কলম্বাস ক্রুর হাই ভোল্টেজ লড়াই শেষ হয় ২-২ গোলের সমতায়। মায়ামি ফ্রিডম পার্কে বিশ্বকাপের পর প্রথমবার মাঠে ফিরলেন লিওনেল মেসি। ম্যাচের ৫৩ মিনিটে বদলি হিসেবে নেমে খুব একটা সুবিধা করতে পারেননি আর্জেন্টাইন কিংবদন্তি। কাসেমিরোর জন্য রাতটা ছিল হতাশার। ৩৪ মিনিটে আত্মঘাতী গোল করে বসেন ব্রাজিলিয়ান তারকা। এর আগে ৩৬ মিনিটে দূরপাল্লা শটে মায়ামিকে এগিয়ে দেন লুইস সুয়ারেজ। প্রথমার্ধের যোগ করা সময়ে হেডে মায়ামির গোল ব্যবধান বাড়ান নোয়াহ অ্যালেন। কিন্তু ম্যাচের ৮৪ মিনিটে ফ্রি কিক থেকে দুর্দান্ত গোলে কলম্বাসকে সমতায় ফেরান ব্রাইস মেন্দেস। টানা ৬ জয়ের পর এই প্রথম ড্র করল মায়ামি। এতে পূর্বাঞ্চলীয় কনফারেন্সের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানেই রইল তারা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনয়নের ভার প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছে স্থায়ী কমিটি, জানালেন মির্জা ফখরুল। বিশেষ অধিবেশন ডাকতে হলে স্পিকারের সাথে পরামর্শ, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতের রাষ্ট্রদূতের সাথে মার্কিন দূতের বৈঠককে অপ্রত্যাশিত বললেন ডাক্তার শফিকুর। প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে দেশকে পেছনের দিকে নিয়ে যাচ্ছে কিছু মানুষ, অভিযোগ জামায়াতের। ২৪-এর ৩৩শে জুলাইয়ে শেখ হাসিনার পতনের এক দফা দাবিতে উত্তাল হয়ে ওঠে সারা দেশ। লাখো মানুষের দ্রোহ যাত্রায় কাঁপন ধরেছিল স্বৈরাচারের মসনদে। এবং ইরানের হুঁশিয়ারি আর মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় তেহরানের উপর হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের, দ্রুত একটি সমঝোতার আহ্বান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।